হইচই হয় না। তাছাড়া গাজীপুরের ক্ষেত্রে এনবিআর এর তৎকালীন চেয়ারম্যান যে ন্যাক্কারজনক কাজ করেছে সেগুলির দিকে খেয়াল রাখতে হবে। এই যে আইন শৃঙ্খলা বাহিনী এবং রেগুলেটরি বডির লোকজন তাদের বিহেভিয়ারটা কন্ট্রোল করতে হবে। আমি মন্ত্রীদের বিহেভিয়ার বেশি ইয়ে করছি না, কারণ মন্ত্রীরা যার পক্ষে যত বেশি বলবে সে ভোট তত কম পাবে। আমরা একটা বিরতি নিতে হচ্ছে, আমরা ডক্টর সাদতকে শুনছিলাম। আমরা বিরতির পর আপনি নিশ্চয়ই বলবেন। আর এই 3 সিটি কর্পোরেশন যে নির্বাচন হচ্ছে তাদের প্রার্থীদের সম্পর্কে এবং নির্বাচনে তারা কি দিতে যাচ্ছেন বা তাদের সম্ভাবনা সম্পর্কে আপনাদের আলোচনা আমরা একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম। আজকে বাংলাদেশের যারা মাহফুজুল্লাহ, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রামের প্রার্থীদের সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাইছিলাম। তাদের কার কেমন সম্ভাবনা সেটি যদি একটু বলেন। এখানে আমি একটু আগে বিরতির আগে ডক্টর সাদত যেটা বলছিলেন যে হ্যাঁ, একটা হচ্ছে মেয়রাল ইলেকশনটা তো গ্লোবাল পিকচার, আর কাউন্সিলরদেরটা হচ্ছে আপনার খণ্ডিত। তো এখানে আমি ওনার সঙ্গে একমত যে মেয়রাল ইলেকশনের সঙ্গে যেটা, আর কাউন্সিলরদের ক্ষেত্রে যেহেতু লোকালাইজড এবং তার স্টেকটাও কিন্তু অনেক ছোট মেয়রালের চেয়ে, সেখানে ছোটোখাটো সংঘর্ষ, মারামারি, এটা ওটা সবই হতে পারে। কিন্তু এর সঙ্গে যেই বিষয়টা জড়িত সেটা হচ্ছে যে এই মেয়রাল ইলেকশনের সঙ্গে কিন্তু কাউন্সিলর ইলেকশন একই দিনে, এবং কাউন্সিলর প্রার্থী যারা অধিকাংশই কিন্তু মেয়রের সঙ্গে আপনার রাজনৈতিকভাবে সম্পর্কিত। কাজে সেখানে মাস্তানি বলেন, মারামারি বলেন, হস্তক্ষেপ বলেন, এগুলি কিন্তু ভোটারদেরকে প্রভাবিত করবে। যে যেখানে চালাতে পারবে তাকে কিন্তু মানে ভোটাররা সেদিকে হয়তো ভয়ে যাবে না বা ভোট কেন্দ্রে আসবে না, এইটা একটা সম্ভাবনা কিন্তু আছে। আর মেয়রাল ইলেকশনের ব্যাপারে হ্যাঁ, এখন ধরেন লোকাল গভর্নমেন্টের ইলেকশনে তো বাইরের অবজারভার থাকে না। ঢাকাতে একটা অ্যাডভান্টেজ আছে, বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশনসগুলো আছে, তাদের চোখ কান খোলা থাকবে, মিডিয়ার অনেক বেশি এখানে ডেপ্লয়েড হবে। আরেকটা হচ্ছে আজকাল সেটা হচ্ছে যে যেইভাবে আপনার মোবাইলে ছবি ওঠে, সেই ছবি তো যে কোনো সময় আপনাদেরকে যে কেউ আপলোড করে দিতে পারবে। এগুলো নানান ধরনের রিস্ক আছে। আর যেটি মানে শেষ কথা সেটা হচ্ছে যে সরকার এবং বিরোধী দল উভয়ের জন্য কিন্তু এটা প্লাস এবং মাইনাস। এই কারণে যে সরকারের যদি একদম সুষ্ঠু নির্বাচনে যদি বিরোধী দল যেতে, সরকার বলবে যে দেখো আমার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, সেই জন্যই মানে বিরোধী দল জিতেছে, পরিষ্কার মানে উইন-উইন সিচুয়েশন। আর তখন বিরোধী দল বলবে এই যে দেখো তোমার জনপ্রিয়তা নাই, সেই জন্য আমি জিতেছি, কাজে আসো। এটা হারলে সরকার বলবে যে তুমি তো এইসব দুষ্টকর্ম করেছো, সেজন্য হেরে গেছো। বিরোধী দল বলবে যে তুমি জোর করে নিয়ে গেছো। এটা এখন আসি প্রার্থীদের ব্যাপারে। প্রার্থীদের খুব মজার ব্যাপার, যেটা আমরা বিরোধীতে আলাপ করছিলাম। চট্টগ্রামে তো দুজন প্রার্থী বয়স দিক থেকে প্রায় কাছাকাছি অবস্থায়, খুব বেশি কম না, কিন্তু খুব বেশি কম না। মঞ্জুরুল আলম আজমান আছেন অনেক না, কিন্তু অতটা গ্যাপ না, অত গ্যাপ না, মানে 55-45 ওরকম না, 45 হবে না, বেশি হবে। আজমান নাসির, আচ্ছা ঠিক আছে, বয়স 60-50 ঠিক। আমি বলছি যে দুজনের চিত্র কিন্তু বা দুজনের চেহারা চট্টগ্রামবাসীর কাছে দু রকমের। আমি এর বেশি আর এগোতে চাই না দুজনের। এটা একটা। আর চট্টগ্রামে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার ধারণা আর কি, এটা ঢাকাতেও আসবে দক্ষিণে, সেটা হচ্ছে যে চট্টগ্রামে যিনি আওয়ামী লীগের প্রার্থী বা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, সেখানে কিন্তু একটা নিজেদের মধ্যে একটা মতভেদ আছে তাদের। এক ধরনের তলে তলে এক ধরনের একটা আন্ডারকারেন্ট। আপনি মেয়রাল পদে মঞ্জুরকে এগিয়ে রাখছেন চট্টগ্রামে। আর মঞ্জুরের ব্যাপারে যেটা হয়েছে, সেটা আগে যেটা অনুমান করা হয়েছিল সেটা কিন্তু এখন নাই, কারণ ওইখানে সংঘবদ্ধভাবে মানে বিএনপি ওখানেও আছে ভেতরে ভেতর, কিন্তু সেটা যেভাবে তারা সংঘবদ্ধভাবে নেমেছেন তাতে তার প্লাস পয়েন্টটা আপনি মঞ্জুরকে এগিয়ে রাখছেন। ঢাকা দক্ষিণে সাইদ খোকন, মির্জা আব্বাস, হ্যাঁ জাতীয় পার্টির একজন প্রার্থী আছেন মিলন, কিন্তু সর্বত্রই আসলে দুই বড় পার্টির মধ্যে নির্বাচন হবে। সেখানে আপনার ধরেন আপনার মির্জা আব্বাস একসময় মেয়র ছিলেন, তারপরে তারও এক ধরনের কন্ট্যাক্ট পরিচিতি এগুলি আছে। সাইদ খোকনেরও আছে। সাইদ খোকন সম্পর্কে হয়তো এক ধরনের মানে প্রত্যাশা থাকতে পারে মানুষের, যে ইয়াং, তার বাবা একটা বিখ্যাত মেয়র ছিলেন ঢাকা সিটির, এইটা একটা। কিন্তু সে অন্য পার্টিতে চলে গেছিল না? হ্যাঁ গেছে, আবার এসছে, সেটা আর কি। তো সেগুলো কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু না, এগুলো কিন্তু হিসাবে হয়, কি বলে, কাজ করে। তারপর আবার ঢাকা দক্ষিণে আমরা দেখলাম যে কিছু কিছু ওখানে বিরোধ হয়েছে, কিন্তু মানে আপনার কিন্তু উত্তরের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আপনি ঢাকা দক্ষিণে কাকে এগিয়ে রাখছেন? মির্জা আব্বাসকে এগিয়ে রাখছেন, সাইদ খোকনকে? এইটা আমার মনে এখনো টু আর্লি। তবে মির্জা আব্বাসের পক্ষে বোধহয় একটা জিনিস যাবে শেষ পর্যন্ত, যদি মির্জা আব্বাস নিজে ইলেকশন করতে না পারেন, তার স্ত্রী নির্বাচনে নেমেছেন। আমার মনে আছে আমি 1991 সালে কাজী জাফরের ইলেকশন কভার করতে গিয়েছিলাম, সেখানে তখন উনি ছিলেন, পলাতক ছিলেন। এবং তখন আমি সাংবাদিক রিপোর্ট করে দিলাম, আমি রাতের বেলা গিয়ে দেখলাম তার কনস্টিটিউয়েন্সিতে তার স্ত্রী
ক্যাসেট ডিস্ট্রিবিউট করছিলাম, ওই ক্যাসেটের মধ্যে কাজী জাফর আহমদের বক্তৃতা অ্যাপিল, এবং তিনি জিতে গেলেন। আমি ঢাকায় এসে যখন বললাম সাংবাদিক বন্ধুদের, তার মানে আপনি মির্জা আব্বাসকে একটু এগিয়ে রাখছেন। আপনি উত্তরের কথা যদি একটু বলেন, আমরা আসলে বাকি দুজনকে একটু শুনবো। উত্তরের ক্ষেত্রে আপনি কি উত্তরের ক্ষেত্রে দেখেন খুব ইন্টারেস্টিং, আপনার যদি চেহারাগুলো দেখেন, এর মধ্যে আনিসুল হক, মাহিবি চৌধুরী, অভিনয় জগতের লোক আছেন, টেলিভিশনের লোক আছেন, ব্যবসায়ী আছেন, সবই। তবে সেখানে অন্য যারা আছেন তারা হয়তো প্রার্থী হিসেবে গুণের দিক থেকে কাছাকাছি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গিয়ে প্রতিযোগিতা ওই জায়গায় হবে। আনিসুল হক সম্পর্কে একটা অভিযোগ মানে শুনছি আপনার আওয়ামী লীগের বন্ধুদের কাছে, তারা বলছেন যে তিনি তো পুরোপুরি আমাদের ঘরের লোক না, যেটি কিন্তু এই ধরনের নির্বাচনে অন্যদের ক্ষেত্রেও এটা ইয়ে করবে। আপনার ঘরের লোক না হলে কর্মীরা বোধহয় তার সঙ্গে খুব বেশি একাত্ম বোধ করেন, এটা একটা। আবার এই অঞ্চলে ভোটারের একটা কেমিস্ট্রি আছে, যেমন ধরেন আপনি যদি দক্ষিণে মাহি দাঁড়াতো তাহলে কিন্তু মাহির বিজয় অনেক দূর এগিয়ে যেত, কারণ ওখানে বিক্রমপুর ওই এলাকার যে পরিমাণ ভোটার আছে দক্ষিণে, সেটা কিন্তু খুব একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর। এখানে আবার আপনার উত্তরে নোয়াখালীর কিন্তু অনেক ভোটার আছে, যেটা হয়তো লোকে বলবে আপনি কি প্যারোক্যালিজমের কথা বলছেন, সেটা না। বাস্তবতা হচ্ছে যে ওই ভোটের মধ্যে যদি তাবিত ইলেকশন করে এবং তাবিতের পক্ষে যদি বিএনপি সমর্থন দেয়, তাহলে লড়াইটা গিয়ে দাঁড়াবে আনিসুল হক এবং তাবিতের মধ্যে। তাবিত হয়তো একেবারেই অপরিচিত একজন প্রার্থী, আনিসুল হকের একটা ভদ্র সমাজে একটা পরিচিতি আছে, কিন্তু ওই যে আমাদের দেশের মানুষ কিন্তু শেষ পর্যন্ত মার্কাতে গিয়ে ভোট দেয়, মানে এইটা ঠিক আছে, এটা বিএনপির মার্কা আনারস, আওয়ামী লীগের মার্কা মানে কমলা, ঠিক আছে এখানে গিয়ে সিল দিয়ে আসো। ওইখানে নোয়াখালীর যে ভোটার আছে সেইটা একটা আপনার মোটামুটিভাবে ডিসাইডিং মানে রোল প্লে করবে। আর আনিসের সঙ্গে একটা প্রতিকূল অবস্থা আছে, এখানে ধরেন কবরী আছেন, এখানে নাদের চৌধুরী আছেন, এরা কিন্তু আপনার জাতীয় পার্টি এটা যদি সব মিলিয়ে যদি তার মানে 50,000, 60,000, 70,000 ভোটও যদি এরা ইয়ে করেন, তাহলে কিন্তু এইটা ব্যালেন্স স্টিল করবার ব্যাপারে ইয়ে করবে। আপনি এখানে তাবিতকে এগিয়ে রাখছেন, তাহলে চট্টগ্রামে মঞ্জুরের পক্ষে আপনার বাজি, মির্জা আব্বাসের পক্ষে আপনি বলছেন টু আর্লি, তবু মির্জা আব্বাসের পক্ষে একটা সিম্পেথি ভোট কাজ করতে পারে উনি যদি না বার হন, আর এদিকে নোয়াখালী ভোট এদিকে আসতে পারে। বুলবুল ভাই আপনার মতামত? না, আমি কোনো জ্যোতিষের মতো কোনো মতামত দিব না। আমি বলছি 2 নম্বর হচ্ছে 10 তারিখের পর থেকে আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু হলে পরে এই বিষয়ে নানা অঙ্কগুলি করবে। আমরা সাংবাদিকরা জ্যোতি বসুর একটা কথা খুব মনে পড়ে আমার। জ্যোতি বসু বিবিসির ইন্টারভিউর সাংবাদিক বসেছিল এবং তিনি সারা তার মার্চও শেষে দাঁড়াচ্ছেন, সেই বিবিসির সাংবাদিক বলছে দাদা আমি তো সারাদিন বসে আছি আপনার জন্য। বলে কেন বসে আছেন? বলে আপনি সাক্ষাৎকার নেওয়ার জন্য। বলে কি সাক্ষাৎকার বলো? বলে 3টি জরিপ আমার হাতে, সেই 3টি জরিপ বলছে যে এইবার পশ্চিমবঙ্গে বামফ্রন্ট থাকবে না। বলে যে আরো কয়েকটি জরিপ নাও এবং তুমি বসে থাকো, তোমার জরিপ নিয়ে তুমি রিপোর্ট করো, এটা হলো তোমার কাজ, বিবিসির জন্য তোমাকে পয়সা দেয়। আর আমি হচ্ছে মানুষের কাছে যাই, ভোট নেই এবং আমি ক্ষমতায় যাই, কাজেই তুমি তোমার জরিপগুলি করতে থাকো, আমি আমার ক্ষমতায় যাওয়ার কাজটি করি। তো কাজে আমরা এখানে নানা অঙ্ক হয়তো আমরা করব। আমি দেখেন এখানে যেটি ডক্টর সাদাত বললেন, এটি যদি হতো খুব ভালো হতো। তিনি মেয়র মানে কমিশনার প্রার্থী, কাউন্সিলর প্রার্থীদের মানে কোয়ালিটি নিয়ে তুলছেন। এটি যদি করতে পারতাম আমরা, যে কোয়ালিটি প্রার্থীর ইন্ডিকেটরগুলি কি হবে, তাহলে কিন্তু সব জায়গায় আমরা ভালো মানে দেখতে পেতাম যে আমাদের নির্বাচনের কোয়ালিটি চেঞ্জ হয়ে। আমি দিল্লি সিটি কর্পোরেশন নির্বাচনের সময় একবার দিল্লিতে ছিলাম। দিল্লির সবগুলি প্রাইভেট চ্যানেলে এক একজন প্রার্থীর নাম দেখাচ্ছে, তার কোনায় একটা বক্স দিচ্ছে, তার শিক্ষাগত যোগ্যতা হলো ক্লাস 8, তার বিরুদ্ধে 13টা ধর্ষণ মামলা আছে, তার 5 কোটি টাকার ঋণ খেলাপি আছে, এই পুরাটা দেখাচ্ছে। এইটা যদি আমরা করতে পারতাম গণমাধ্যমেও, যে আমরা যদি এটা করতে পারতাম, তাহলে কিন্তু একটা বড় কাজ হতো। ডক্টর সাদাত যেরকম ক্লিন মানে, কিন্তু বলবো এটা তো বোধহয় আপনারা করতে পারেন, কারণ এই তথ্য তো নির্বাচন কমিশন দিয়েছে। সেই তথ্য আমরা দিচ্ছি, কিন্তু মানে এখনো সেনসিটিভিটির দিক থেকে আমি জানি না মানে কি। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে কাউন্সিলর আসলে আমাদের মনোযোগটা কমই পায়, এটা নিশ্চয়ই বলবো। হ্যাঁ, অনেকেই চিনেনই না। আমরা এই 4 জন যে বসছি, কাউন্সিলর কয়টা ক্যান্ডিডেট? আপনি তো অন্য এলাকাটা চিনবেন না, আপনি শুধু আপনার এলাকাটা চিনবেন। কিন্তু নির্বাচনের যে হেভিলি পলিটিক্যালি চার্জ যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু যেটা যেন মাহফুজুল্লাহ বলেন, চূড়ান্ত বিচারে কিন্তু পলিটিক্যাল লাইন আপ হবে। এখানে কিন্তু ব্যক্তির লাইন আপ হবে না। কার? আনিসুল হক আওয়ামী লীগ সমর্থিত ক্যান্ডিডেট, এই মেয়র এই কাউন্সিলর কার? ব্যক্তিগতভাবে হয়তো কিছু প্লাস মাইনাস হবে, কিন্তু পার্টি একটা বড়। আর রাজনীতির কারণে ভোটের প্যাটার্নটা কিন্তু আমরা যেভাবে চিন্তা করতেছি সেরকম জায়গায় থাকবে না। এই কবরী, নাদের চৌধুরী তারা হয়তো থাকবে না। আমি খালি একটা উদাহরণ দিই, এটা কোন ইয়ারে মনে নেই, 88
জাকের পার্টির পক্ষ থেকে কায়সার আহমেদ জানালেন, আমরা তখন ইউনিয়ন করি, তাদের একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার সাংবাদিকদের বেতন নিয়ে ঝামেলা হয়, আমরা এখানে গেলাম, তো আমরা জিজ্ঞেস করলাম কায়সার আহমেদ যে আপনি এখানে দাঁড়াইছেন কেন? তখন ওই হুজুরের হাল মুজাদ্দেদ, তা হুজুরের এক লোক বললো যে দেখেন, শুধুমাত্র আমাদের মুরিদরা যদি ভোট দেয় তাহলে কায়সার আহমেদ পাস করে, আর তার তো ফুটবলার হিসেবে তার তো প্লাস আছেই, জামানত তো পুরাটাই বাজেয়াপ্ত হচ্ছে। কাজেই নির্বাচন হলো ভিন্ন চরিত্রের জায়গা। আমি মনে করি চট্টগ্রামের ক্ষেত্রে আমি মনে করি মঞ্জুর আলম সাহেব খুবই প্রবীণ লোক, গ্রহণযোগ্য লোক, কিন্তু ইনকামবেন্সিটা ফ্যাক্টর হবে। চট্টগ্রামে এই যে বৃষ্টির পরে যে জলাবদ্ধতা হয়েছে, এর আগের ইলেকশনে কিন্তু এই জলাবদ্ধতার কারণে মহিউদ্দিন চৌধুরী হয়েছে। আমি আপনার কাছ থেকে, আপনি যতই বলেন, আমি আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাইবো, ক্যান্ডিডেটদের সম্পর্কে শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরি এবং ডক্টর সাদত হোসেনের কাছেও ক্যান্ডিডেটদের নাম ধরে তাদের বিশ্লেষণ শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।